বিপর্যয় শ্রীরামকৃষ্ণ সেতু তার ইতিবৃত্ত। প্রদীপ গঙ্গোপাধ্যায়। সালটা ১৯৬০। আরামবাগ দ্বারকেশ্বর নদের উপর শ্রীরামকৃষ্ণ সেতুর কাজ শুরু হয়েছে। বহু কর্মী আর ইঞ্জিনিয়ারদের মধ্যে আছেন আরামবাগের শেখ শামসের আলম। তখন তার বয়স ১৫ বা ১৬ বছর হবে। তিনি স্মৃতিচারণা করছিলেন ৬৫ বছর আগে সেই ফেলে আসা দিনগুলি। চন্দ্রকং নামে এক কোম্পানি দায়িত্বে নিয়েছিলেন। কোম্পানির পক্ষে দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন ঘোষবাবু। ঘোষবাবুর ছিল ইংরেজ ঘরানার মাথায় টুপি, ঢিলেঢালা প্যান্ট, আর হাতে থাকত ফুট দেড়েক একটি কাঠের লাঠি। লাঠিটি হাতের কাছে সরু আর শেষ প্রান্তে চওড়া ও মোটা। সেটাকেই তিনি স্কেল হিসেবে ব্যবহার করতেন। প্রতিটি কাজ তিনি নিখুঁতভাবে দেখতেন। তাকে ভয় করত সবাই। সঙ্গে ছিলেন আর এক ইঞ্জিনিয়ার কমল রায়। প্রথমে পিলার তৈরির কাজ শুরু। এর জন্য কোথাও ৮ ফুট, আবার কোথাও ১৫ ফুট গর্ত খুলে পিলার ঢালাই হল। সে এক কর্মকাণ্ড চলল দীর্ঘ ৫ বছর। অবশেষে সেতু উদ্বোধন হল ১৯৬৫ সালের ১৪ ডিসেম্বর, আর বাংলার ১৩৭২ সালের ২৮ অগ্রহায়ণ। সেদিন ব্রিজ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী প্রফুল্লচন্দ্র সেন। সঙ্গে ছিলেন অতুল্য ঘোষ, আভা মাইতির মতন ব্যক্তিত্ব। লম্বায় ৩২৫ মিটার আর চওড়া ৭ মিটার পরিমাপের এই সেতু তৈরি করতে সময় লাগল ৫ বছর। যেহেতু এই সেতু লম্বা ও প্রস্থ খুব বেশি, তাই খিলান আর্চ টাইপের ব্রিজ তৈরির অনুমোদন মিলেছে। খিলান টাইপ বলতে ধনুকের মতন বাঁকা, অর্থাৎ মাঝখানটা উঁচু আর দুই দিকটা ক্রমশ নিচু হয়ে রাস্তায় নেমেছে। অনেকে ভাবতে পারে সৌন্দর্য রক্ষার্থে সেতু এইভাবে বাঁকানো হয়েছে। তা কিন্তু নয়। গাড়ি সেতুতে ওঠার সময় গতিবেগজনিত কারণে কম্পন সৃষ্টি হয়। সেতু বাঁকা করে তৈরি করা হলে এই কম্পন পুরো সেতুতে ছড়িয়ে পড়ে, ফলে বেশি ক্ষেত্রফলে এই কম্পন ছড়ানোর জন্য সেতুর ওপর কম চাপ পড়ে। সেতু যদি সোজা হয় তবে পুরো কম্পন সেতুতে ছড়ায় না, ফলে একই জায়গায় বেশি চাপ বা লোড পড়ে যায়। সেতু তৈরি করার পর সেতুর লোড খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। ৩ ধরনের লোড কাজ করে। এরা: ১. সেতুর কাঠামোর নিজস্ব লোড। ২. যানবাহন চলাচলের জন্য লোড। ৩. পারিপার্শ্বিক, ঝড়, জল ইত্যাদি লোড। লোড বলতে খুব সহজভাবে ওজনকে বলতে পারেন। এই সেতু ভেঙে পড়ার আগে মালবহনের সীমা, লোড, ধার্য ছিল ২৮.৫ টন। সেতু ভেঙে পড়ার পর ২০২৫ এই লোড বর্তমানে ১০ টনে নামানো হয়েছে। এই যেন মৃত্যুর পর মুখে জল দেওয়া। প্রশ্নটা হল ৬০ বছরের শ্রীরামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল হঠাৎ ৯ আগস্ট ২০২৫ রাত্রি ১২টার সময় ১৫ মিটার ভেঙে পড়ল কেন? কয়েক বছর আগেও বহু টাকা খরচ করে বিশেষজ্ঞ দল, পড়ুন ডাক্তার দল এসে বলেছিলেন সেতুর স্বাস্থ্য ভালো। সুস্থ রোগী হঠাৎ মারা গেলে ডাক্তারবাবুর ডিগ্রি বা তার অবহেলার জন্য কেউ তাকে দায়ী করতেই পারে। এই বিতর্কের মধ্যে না গিয়ে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বিপর্যয়ের কারণ নিয়ে আলোচনা করা যেতে পারে। কারণ এই ধরনের কংক্রিটের খিলানযুক্ত সেতুর আয়ু গড়ে ৪৫ থেকে ৫০ বছর। খুব ভালো করে তৈরি হলে, পড়ুন কাটমানির ব্যাপার না থাকলে আরও বছর ১০ যোগ করতে পারেন। এবছর শ্রীরামকৃষ্ণ সেতুর বয়স চলছে ৬০। সুতরাং কাটমানির ব্যাপার যে ছিল না সেটা বলাই বাহুল্য। এই সেতুর চেয়ে ১৩ বছরের ছোট ১৯৭৮ সালে, শিলান্যাস ১৯৭৩ সাল, চালু হয়েছে আরামবাগ বর্ধমান রাস্তার উপর দামোদর নদে কৃষক সেতু। বলতে পারেন ৫০০ মিটার লম্বা কৃষক সেতু হল আরামবাগের শ্রীরামকৃষ্ণ সেতুর ১৩ বছরের বয়সের পার্থক্যে ছোট ভাই।
ইতিমধ্যেই অশনি সংকেত শুনিয়ে দিয়েছে কৃষক সেতু, তাই সব মিলিয়ে ৩৪৮ কোটি টাকা ব্যয় করে তার পাশে তৈরি হচ্ছে শিল্প সেতু। সবকিছু চট জলদি অনুমোদন মিলে গেল। তাহলে আরামবাগের গুরুত্বপূর্ণ শ্রীরামকৃষ্ণ সেতু নিয়ে এত উদাসীনতা কেন, এই প্রশ্ন আসতেই পারে। তবে কি, সেতুর লোড খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেতুর দুপাশে যে ফুটপাত সহ গার্ডওয়াল আছে তা সেতুর সাথে মাত্র ৬ ইঞ্চি যুক্ত আছে, বাকি প্রায় ৫ ফুট শূন্যে ভাসছে। অভিকর্ষজ ত্বরণের জন্য এই অংশের ভারকেন্দ্র নিচের দিকে কাজ করে। খুব সহজ কথায়, সংযুক্ত লোহার রডের স্থিতিস্থাপকতা গুণ কমে গেলে একটা নির্দিষ্ট সীমার পর পুরোপুরি নিচে ভেঙে পড়ে যাবে। আর সেটাই হয়েছে। লোহার স্থিতিস্থাপকতা গুণ কমতে পারে প্রধানত দুটি কারণে। এক, যদি কোনো ভাইব্রেটর ব্যবহার করা হয় তবে তার কম্পনে লোহার সাথে কংক্রিটের সংযোগ আলগা হয়ে যায়। কিংবা ২, আলগা হবার পরে বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের প্রভাবে মরচে ধরার জন্য। প্রসঙ্গত বলা দরকার, এই সেতুতে অবৈজ্ঞানিকভাবে বারবার ভাইব্রেটর ব্যবহার করা হয়েছে, আর লোহা আলগা হয়ে গিয়ে মরচেও ধরেছে। সেতুর দৈর্ঘ্য ৩২৫ মিটার, এই কারণে দুপাশে মোট কংক্রিটের গার্ডওয়ালের দৈর্ঘ্য ৬৫০ মিটার। এই হিসাবে ১ মিটার প্রায় ৩ ফুট দৈর্ঘ্যের ফুটপাত সহ গার্ডওয়ালের লোড যদি আনুমানিক ৩ টন ১০০০ গুণ ৩ কেজির সমতুল্য হয়, তবে সেতুর উপর স্থায়ীভাবে লোড চাপানো আছে ২০০০ টন। আর ধকল সহ্য করতে হচ্ছে প্রধান সেতুকে। এই বিশাল পরিমাণ লোড কিন্তু প্রায় শূন্যে ভাসছে। আমি জানি না কোন বৈজ্ঞানিক যুক্তিতে পাশের হালকা গার্ডওয়ালকে কয়েক বছর আগে ঢালাই করে দেওয়া হলো। স্বস্তি এটাই, প্রায় ১৫ মিটার গার্ডওয়াল রাতের গভীরে ভেঙে পড়েছে। আর একটা বিষয়, আমাদের অপরিণত দাঁত যদি একটা তোলা হয় তবে তার পাশের দাঁতটিও আলগা হয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তী গার্ডওয়ালগুলিও অনেকটা দুর্বল হয়েছে, এটা বলাই বাহুল্য। তাই সেতুর দুপাশের পথ খুব বিপজ্জনক আমার মনে হয়। এই গার্ডওয়াল ভেঙে দিয়ে নতুন করে হালকা লোহার গার্ডওয়াল ও পথচারীর জন্য রাস্তা তৈরি করা দরকার। এর ফলে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজন ব্রিজের উপর গাড়ির সংখ্যা ও তার গতি প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করা। গার্ডওয়ালের এই বিশাল পরিমাণ লোডের পরিপ্রেক্ষিতে যানবাহনের জন্য যে লোড পড়ে তার কয়েকটা হিসেব দেখে নিই। এই লোড অবশ্য নির্ভর করে গাড়ির আকার, কী পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, বাসের আকার, যাত্রী সংখ্যা ইত্যাদির ওপর কিছুটা হেরফের হয়। স্টোনচিপযুক্ত ট্রাক ৩০ থেকে ৪০ টন, যাত্রীবাহী বাস ১৮ থেকে ২০ টন, ৫ জন যাত্রীযুক্ত ২টি টোটো ১ টন। লক্ষ্য করুন এই লোড গার্ডওয়ালের তুলনায় কত কম। তবে আমরা আশাবাদী, নতুন সেতু শীঘ্রই শুরু হবে। নতুন সেতু হোক এমন, যার স্থায়িত্ব থাকবে লোড বহনের ক্ষমতা, আর সর্বোপরি আরামবাগের সৌন্দর্যায়নের জন্য নতুন ঝুলন্ত সেতু। শ্রীরামকৃষ্ণ সেতু ভাঙার পর হারিয়ে যাবে অনেক স্মৃতি। এই প্রবন্ধটি ইতিহাস ও ঐতিহ্যে আরামবাগ মহকুমা ২য় খণ্ডর জন্য নির্বাচিত। সম্ভাব্য প্রকাশকাল জানুয়ারি ২০২৬। চিত্রঋণ শেখ শামসের আলম। সবটাই ফেসবুক থেকে প্রাপ্ত, একলব্য সত্যতা যাচাই করেনি।